আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমি তো ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ক্লিক করে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে, ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে, এমনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত, তবে এই রাত কষ্টের নয়। কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘন্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে, শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে। চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছে। চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লোকে বাসায় মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, হায় মে মার যাউঙ্গি। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে উঠল। হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের। তারপরও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল। পেস্ট রঙের একটা পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। দৃষ্টি যেন সরছেই না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো, এখন ভালো লাগছে তো? মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, ফিদা। মেঘ বিড়বিড় করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে। আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার রুমে টেবিলের উপর তোর গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে মেইন গেট পেরিয়ে। অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে। অধরের কোণে মিষ্টি হাসিটা এখনো লেগেই আছে। কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসে। একটা ছোট বক্স, সাথে একটা বড় বক্স, ছোট একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্পারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্পারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছে তা দেখেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। ছোট বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে। বক্স খুলতেই চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলে দ্বিতীয়বারের মতো বড়সড় শখ খেলো। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের রেশমি চুড়ি বক্সে জ্বলজ্বল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়ির দিকে চেয়ে মনে মনে ভাবছে, যেই মানুষটা আমার সাথে ঠিকমতো কথা বলে না, উঠতে বসতে এত রাগ দেখান, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি, উনি আসলে এতটা অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে পরে ছবি তুলছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটা পরেও ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে। বন্যাও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করেই বলল, এত গিফট তোরে কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারে নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব? আমার এত ভাল লাগে কেন না রে? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর মায়াও বলছে বের হবে, অনেকদিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে।
হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলছে, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতিদার কে? তোর ভাইরা আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, তুমি বললেই হবে, আর কেউ তো বাসায় নেই। বন্যা পাখি আর মায়াও আসবে, যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস নে। আর ড্রাইভারকে বল দিয়ে আসতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা দিয়ে চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তো তোর ভাইদের মতো হইতেছিস, গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা? বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা তিনজন আগেই চলে এসেছে। ইচ্ছা মতো ফুচকা খেয়ে কাছেই একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসেছে আড্ডা দিতে। পড়াশোনা, পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল। পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো। সবকিছু শুনে মায়া আকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজনই একসাথে বলে উঠল, কি প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে, একটু ঢং করে কথা বলবি, দেখবি ওনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে, সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। মায়ার নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ, কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস হয়নি। আজ মায়ার ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে। ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক। সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারো সাথে, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মোডে ডাক দিল, জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কে? মেঘ ঢুক গিলে আহ্লাদি কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে উঠল, কিরে আবির, কার সাথে কথা বলিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিচ্ছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাকি তিনজনই হাঁ করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে উত্তর দিল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এখনই আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে, শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে। চেনা নেই জানা নেই আননোন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবে, সেটা মেঘ ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করলো, কি হলো? কথা বের হচ্ছে না গলা দিয়ে। মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির আবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরো বেশি আশ্চর্যান্বিত হলো। কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এত বড় হয়ে গেছিস? মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো, শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ শুনে আমি চিনব না? ভাবলি কিভাবে? মেঘ পাথরে নিয়ে বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির ভাই কি না কি ভাববে। থাপ্পড় না দিয়ে বসে আবার। থাপ্পড়ের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়েই বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, কি হলো বল। মেঘের গলা কাঁপছে। কোনো রকমে জায়গাটার নাম শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, বলেই কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতেই অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করব না, এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত স্বরে শোধালো, কি হয়েছে? বকা দিয়েছে? পাখি আর মায়াও
অবুঝের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে, দোয়া কর যাতে মাইর না খাই। একথা শুনে পাখি, মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখেই মেঘ চিনতে পারলো। মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে বলল, আবির ভাই। বাকি তিনজনের নজর পড়ল সেদিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া আগে দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশাআল্লাহ। এত কিউট জানলে আমি কথা বলতাম, পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না, বলে দিলাম। কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাই কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গুটালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দু গাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, রাগ উঠেছে কেন? আরো আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কে কি বলেছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারো নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, চলে যাবি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে আসছি, আমি ওইটা পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাই রিয়েক্ট করেনি, সেই অনেক। পাখি হাসি মুখে বলছে, মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি থাকবে, দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট করে প্রশ্ন করলো, কোনটা নিব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুটা নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা হলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইলো। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজ হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলো নিয়ে নিলেন। আমি যদি জানতাম উনি 5টা নিয়ে নিবেন, তাহলে আমি 2টা হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হাবিজাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছাড়ছে। ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাইয়ের অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢোক গিলে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো। মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবি? মিম আকস্মাৎ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলছে, তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই?
নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে 2 হাতে কান চেপে ধরলো যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীত স্বরে বলল। আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে। মিম যথারীতি তাই করলো। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কাচ্চি কি এখনই আনতে হবে নাকি কয়েক ঘন্টা পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটলো পুরো উল্টো। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। 2-1 ঘন্টা পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দও শুনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেললো। আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোন দে। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবির ভাইয়ের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়ল ফোনে গান বাজতেছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবি সহ নিজের নাম, আমার আবির, লাভ ভাই দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির। কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আতকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়লো। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে ওঠার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তো তোর ফোনে আছেই, তাহলে মামুনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 2 পা এগিয়ে আবির ভাই পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, ভন্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নম্বর সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টাবে, পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলেছে, এখন আর পাল্টে কি হবে? মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসের কাজের ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, 2 ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ছোট থেকেই বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘ মাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। তানভীরটা তো ঠিক মতো পড়লই না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই। আলী আহমদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। না হয় কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর চিন্তা কি? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে এটা দেখছিস, সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বেড়াতে বাড়ি ফিরে নিজের মতো চলে, এগুলো নিয়ে তো কিছু বললি না। সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই, আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকমে আবির দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো, তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না, তাই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই, তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচুর দিকে চেয়ে আবির মুচকি হাসলো, তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল,
সময় করে ফাইলটা একটু দেখে নিন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমদ খান ডেকে উঠলেন, শোনো। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, 2 অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব? আলী আহমদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে হবে তো। অফিস তো শেষই, বাসায় যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5-10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার ক্যাবিন থেকে বের হয়ে নিজের ক্যাবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছেন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চ স্বরে ডাকলেন, এই শাহরিয়ার। শাহরিয়ার কাছেই একটা দোকানে কি কিনতেছিল। আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে। আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? 2 ভাই সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি যে অসুস্থ ছিলা, সুস্থ হয়েছো? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে মেরে হাসপাতালে পাঠিয়েছে আর এখন বাপে খবর নিচ্ছে, ভালোই। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূর হয়ে যায় তোমার জন্য, আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো কিছু জানালেও না। শাহরিয়ার শুধু বলেছে, না মানে? অমনি চোখ পড়েছে অফিস গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন, কি হলো? শাহরিয়ার ঢোক গিলে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ আসো, ভেতরে আসো, চা কফি খেয়ে যেও। শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তায় আসতামই না, আবার অফিসে চা কফি খাবো আর মাইর খেতে চাই না। শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার তাকাতেই আঙ্গুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লো। আলী আহমদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন, ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল, তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল, চিনতে পারোনি? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি জানি, খেয়াল নেই। আলী আহমদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম, বলতে পারতো। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করে কি দরকার? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না, কল দিয়ে জানালোও না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ আর পড়াবে না। আজ সামনে পড়েছিল, জিজ্ঞাসা করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না, তাই হয়তো জানায়নি। আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন, এতে সে বিরক্তও হতে পারে। আলী আহমদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজ বললামই, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টাখানেকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দে মেঘ বেলকনিতে ছুটে গেছে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে। পলক পড়ছে না একটিবার। আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল। মেঘ চকলেট নিয়ে মাথা নুইয়ে মুচকি হাসলো। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে। আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা। মেঘ তটস্থ হয়ে ডাকে, আবির ভাই। আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দেয়, মেঘ একগাল হেসে বলে, ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? আবির গুরুভার কণ্ঠে বলল, নিয়ে যায় সে। মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে। আদি চকলেট হোক আর চিপস যা পায় সবই খেয়ে ফেলে। এজন্য মিম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে। মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে। বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জ্বলজ্বল করছে। ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলা তার রেশ মাত্র থাকে না। মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল। 10-15 মিনিট পর
আবির একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসছে। আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে। তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল। হাসি যেন থামছেই না, বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, এভাবে হাসছিস কেন? মেঘের সরল স্বীকারোক্তি, আপনাকে দেখে হাসি পাচ্ছে। আবির বিরক্ত হয়ে বলল, এভাবে হাসছিস যে তোর তেনারা ধরবো নে। আকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে। মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারের সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘুমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে। শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন। প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেহেদি দেয়া থাকলেই এখন নতুন জামাই লাগতো। এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেও সেই তামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ বিড়বিড় করে বলল, ডুবে ডুবে ভালোবাসি, আপনি না বাসলেও আমি বাসি। মেঘ চুপি চুপি আবির ভাইয়ের 2-3টা ছবিও তুলে নিয়েছে। আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, একটু থাকি না প্লিজ। আবির আর কিছুই বলল না। আহ্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না। এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না। আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো। আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। বেশ খানিকটা সময় মেঘ আবিরকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির চোখ বন্ধ করেই জবাব দিল, মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি মন খারাপ? আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল, কই না তো। মেঘ কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠল, আজান পড়বে কিছুক্ষণের মধ্যে, তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা। মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে। আবির মনে মনে বলছে, আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই। তার জন্য অনেক ঝড়ঝাপটা পেরোতে হবে। যাই হয়ে যাক, একদিন তোকে আমার করে নিবই, ইনশাআল্লাহ। হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের। বন্যা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বন্যা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তুমিই তো বন্যা? বন্যা বলে, জি ভাইয়া। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসছি ভাইয়া, ভালো থাকবেন। আসছি মেঘ। কথাগুলো বলে বন্যা কোনো রকমে পালালো এখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো। মেঘ আহাম্মকের মতো চেয়ে প্রশ্ন করলো, কেমন? আবির ঠাট্টার স্বরে বলল, তার চিরা। মেঘ ভ্রু কুঁচকে বলল, মোটেই না। মেঘ ভেংচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আবির সশব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফুলালে পেঁচার মতো লাগে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখে অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিচে ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে। সহসা মেঘের উষ্ঠ ছড়িয়ে আসে। মেঘ মনে মনে বলল, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেল। মেঘ বলল, আমি পরতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমি পরিয়ে দিলে সমস্যা? মেঘের বুকের ভেতর তোলপাড় চলছে। এটা সে আবির ভাইকে কিভাবে বোঝাবে? আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয়। মেঘের বক্ষস্পন্দন জোরালো হয়। নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়।